প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ হুসাইন, প্রভাষক, উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ, সন্দ্বীপ, চট্টগ্রাম। আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই চ্যাপ্টার থেকে কিছু বেসিক পয়েন্ট আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই টিউটোরিয়ালটি ফলো করবে, তাহলে কিছুটা হলেও তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে ধারণা পাবে এবং কিছুটা হলেও উপকৃত হতে পারবে। মূল আলোচনায় যাওয়ার আগে কিছু পয়েন্ট বলছি। স্টুডেন্টগুলোর এই চ্যাপ্টার সম্পর্কে স্টুডেন্টগুলোর ধারণা আমি দেখেছি যে স্যার এই চ্যাপ্টারের অনেকগুলো সূত্র, কোন ম্যাথ সলভ করার জন্য কোন সূত্রটা ব্যবহার করব সেটা অনেক সময় আমরা বুঝতে পারছি না, এবং অনেক সময় সূত্র মুখস্থ হচ্ছে না, সূত্র মুখস্থ রাখা যাচ্ছে না। এ ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে আসলে স্টুডেন্টগুলো যে বলছে স্যার বিভিন্ন সূত্র আসলে বিভিন্ন নয়। একটি সূত্রকে হয়তো বিভিন্ন রূপে বিভিন্ন ফর্মে রিপ্রেজেন্ট করা যায়, এবং সূত্রগুলো মেমোরাইজ না করে সূত্রগুলোর ফর্মের লজিক যদি আমরা বুঝতে পারি, তাহলে যে কোনো ম্যাথ খুব সহজে আমরা সলভ করতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি। এই চ্যাপ্টার বোঝার জন্য প্রথমে যে এলিমেন্ট আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে সেলস। সিম্পলি সেলস সম্পর্কে আমরা জানি, যে কোনো কোম্পানির আয়ের ইনকামের মূল উপাদানটা হচ্ছে কিন্তু সেলস, ওয়েদার ইট ইজ ম্যানুফ্যাকচারিং অর ট্রেডিং। আচ্ছা, একটা কোম্পানি সেলস কীভাবে নির্ধারণ করে? আমরা সহজে জানি কোম্পানি তার কস্টের সাথে সাধারণত প্রফিটটা যোগ করে, তাহলে আমরা সেলস সমান বলতে পারি কস্ট প্লাস প্রফিট। আচ্ছা, এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য সেলসকে আমরা দুই ভাগে চিন্তা করতে পারি। একটা হচ্ছে সেলস ইউনিট, অন্যত হচ্ছে সেলস টাকার অঙ্কে। যেমন একটা কোম্পানি 1000 ইউনিট সেলস করলো, তাহলে আমরা এই সেলসটাকে বলতে পারি ইউনিটে 1000, এবং প্রত্যেকটা যদি 10 টাকা, প্রত্যেকটা পণ্য যদি 10 টাকা করে সেল করে, তাহলে 10,000 টাকা সেলস করলো। তাহলে সেলস ইউনিটে হলে 1000 ইউনিট, আর যদি টাকার অঙ্কে হয় তাহলে 10,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা জানি কস্টকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্লাসিফিকেশন করতে পারি। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য কস্টকে আমরা দুই ভাগে ভাগ করবো, একটি হচ্ছে ভেরিয়েবল কস্ট এবং অন্যটি হচ্ছে ফিক্সড কস্ট। তোমরা যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থার্ড ইয়ার স্টুডেন্ট, তোমরা ভেরিয়েবল কস্ট সম্পর্কে কিছুটা ধারণা আছে। তারপরে আমি বলছি, উৎপাদন বাড়ার সাথে সাথে অথবা বিক্রয় বাড়ার সাথে সাথে যে ব্যয়টা বৃদ্ধি পায় সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, যে ব্যয়টা ফিক্সড থাকে, যে ব্যয়টা স্থায়ী থাকে, সেটাকে আমরা বলছি ফিক্সড কস্ট। তাহলে আমরা প্রফিট এরপর হচ্ছে প্রফিট। সিম্পলি আমাদের অ্যাকাউন্টিং নলেজ না থাকলেও আমরা কমন সেন্স থেকেই প্রফিট বের করতে পারি। প্রফিট আমরা জানি প্রফিট সমান সেলস মাইনাস কস্ট। তাহলে আমরা যদি একটু করে দেখি, এখানে আমি যদি একটু করে রাইটিং করার চেষ্টা করি, তাহলে আমরা সেলস সমান কি বলতে পারবো? সেলস সমান, এখানে আমরা যদি বলি বিসি প্লাস এফসি, ফিক্সড কস্টকে আমরা এফসি দ্বারা প্রকাশ করছি, এবং আমাদের আছে প্রফিট, তাই না? আশা করি আমরা বুঝতে পেরেছি। এই যে একটা ইকুয়েশন আমি এখানে দেখানোর চেষ্টা করলাম, সেলস সমান বিসি প্লাস এফসি প্লাস প্রফিট। এই ইকুয়েশনে 4টা এলিমেন্ট আছে। পরবর্তীতে যে কোনো সূত্র যখন আমরা দেখব, তখন আমরা বুঝতে পারবো যে যে কোনো সূত্রে, বেশিরভাগ সূত্রই কিন্তু এই মূল ইকুয়েশনের এলিভেশন অথবা একটু ভিন্নভাবে উপস্থাপন। আচ্ছা, তাহলে এরপরে আমরা তাহলে এই 4টা এলিমেন্ট থেকে আমি 4টা এলিমেন্ট দেওয়া আছে, আমি তাহলে সিম্পলি প্রফিটটা বের করতে পারবো। প্রফিটটা তাহলে আমরা যদি ইন্টারচেঞ্জ করে নিই, তাহলে প্রফিট সমান আমরা কি পাবো? প্রফিট সমান আমরা পাবো সেলস মাইনাস বিসি মাইনাস এফসি, তাই না? সেলস থেকে বিসি এবং এফসি বাদ দিলে আমরা প্রফিট পেয়ে যাব। তাহলে আশা করি তোমরা এই মূল ইকুয়েশনটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা যখন বিভিন্ন সূত্র সম্পর্কে আলোচনা করব, তখন দেখবে আমরা মূল এই ইকুয়েশন থেকেই কিন্তু বিভিন্ন সূত্র দেখিয়েছি। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন, সিএম। এখানে মার্জিন যে কথাটা, এই মার্জিনটা কিন্তু এটার সিনোনিম শব্দ কী হতে পারে? এটার সিনোনিম শব্দ হচ্ছে ইনকাম।
তাহলে কন্ট্রিবিউশন মার্জিনও কিন্তু এক ধরনের ইনকাম। এই ইনকামটা আসে কিভাবে, আমরা যদি একটু করে দেখি। কিছুক্ষণ আগে আমরা যে ইকুয়েশনটা দেখিয়েছিলাম সেই ইকুয়েশনটা যদি এখানে রিভাইজ করি তাহলে আমরা দেখব সেলস সমান আমরা কি পেয়েছিলাম, বিসি প্লাস এফসি প্লাস প্রফিট, তাই না? এটাই তো সেলস। আচ্ছা, এখন যদি এই সূত্রটাকে আমরা ইন্টারচেঞ্জ করি, সেলস মাইনাস বিসি সমান এফসি প্লাস প্রফিট, তাই না? আচ্ছা, তাহলে এখানে সেলস মাইনাস ভিসি একটা ফর্ম আমরা দেখলাম। এই সেলস মাইনাস ভিসি এই অংশটাকে আমরা বলছি সিএম, কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এক কথায় খুব সিম্পল, কন্ট্রিবিউশন মার্জিন সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। বিসি মিনস হিয়ার ভেরিয়েবল কস্ট। আচ্ছা, এখন আমরা তাহলে এই কন্ট্রিবিউশন মার্জিন কিন্তু আমি অন্যভাবে বের করতে পারি। যেমন আমরা যদি এখন আবার বলি যে সিএম সমান এফসি প্লাস প্রফিট, এভাবে বলা যাবে। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আমরা নতুন কোনো সূত্র এখানে ব্যবহার করিনি। এটা হচ্ছে মূল যে সূত্রটা, সেলস সমান বিসি প্লাস এফসি প্লাস প্রফিট, সেই সূত্রের একটা ভিন্ন অ্যাঙ্গেল এখানে। সিএম সমান আমরা জানি সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে সিএম সমান আমরা দুটো সূত্র পেয়ে গেছি। সিএম সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, সরি, অথবা সিএম সমান আমরা বলতে পারি এফসি প্লাস প্রফিট। এখন আসো, এই সিএমটা আমরা দুইভাবে দেখাতে পারি। একটি হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট এবং অন্যটি হচ্ছে টাকায়। সেটা কীভাবে, সেটা আমি একটু করে বলছি। একটা কোম্পানির প্রত্যেকটা ইউনিট সেলস করে ওরা 10 টাকা করে, 10 টাকা পার ইউনিটে, 10, তাহলে সেলিং প্রাইস পার ইউনিট 10 টাকা। এবং প্রত্যেকটা ইউনিটের পিছনে কোম্পানির ভেরিয়েবল কস্ট হচ্ছে 6 টাকা করে। তাহলে আমরা যদি কোম্পানির সিএম বের করতে চাই পার ইউনিটে, তাহলে কত টাকা হবে? পার ইউনিট সিএম হবে আমাদের 4 টাকা পার ইউনিট সিএম। যদি আমরা এখানে এটা 10 হবে, একটু বোঝা যাচ্ছে না? জি, তাহলে পার ইউনিট সিএম কত টাকা করে পেলাম আমরা? পার ইউনিট সেলিং প্রাইস সমান 10 টাকা এবং পার ইউনিট ভেরিয়েবল কস্ট সমান 6 টাকা। তাহলে পার ইউনিট সিএম বের হবে কত? 4 টাকা করে। তাহলে সিএম পার ইউনিটে বের হতে পারে, আবার সিএম টোটালি বের হতে পারে। আচ্ছা, এখন আমরা নতুন আরেকটা টপিকসে যাচ্ছি, সেটা হচ্ছে সিএম রেশিও। প্রথম আমরা দেখি যে সিএম টাকার অঙ্কে, যেমন কিছুক্ষণ আগে যে এক্সাম্পলে দেখলাম আমরা 4 টাকা করে প্রতি ইউনিটে সিএম হচ্ছে। এখন এই সিএম রেশিও যখন আমরা বলবো, তাহলে আমরা সিএম রেশিও যদি বের করতে চাই, সিএম রেশিও আমরা বলবো সিএম রেশিও যদি আমি বলি, সিএম রেশিও সমান উপরে হবে সিএম, নিচে হবে সেলস। ঠিক আছে, একটু বেসিক কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে এই চ্যাপ্টারের যে কোনো ধরনের রেশিও বের করার জন্য আমরা কিন্তু যে যে পয়েন্টের রেশিও বের করতে চাই সেই পয়েন্টের নামটা আমরা উপরে লিখবো এবং নিচে লিখবো আমরা সেলস সবসময়। যেমন সিএম রেশিও সমান ইকুয়াল টু সিএম ডিভাইডেড বাই সেলস। আমরা যদি সেমভাবে বিসি রেশিও বের করতে চাই, আমরা যদি ভেরিয়েবল কস্ট রেশিও বের করতে চাই, তাহলে কি ব্যবহার করব? উপরে লিখবো বিসি, নিচে লিখবো সেলস। লিখতে একটু অসুবিধা হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে সেমভাবে আমরা যদি এফসি রেশিও বের করতে চাই, এফসি ডিভাইডেড বাই সেলস। যদি আমরা বিইপি রেশিও বের করি, তাহলে বিইপি ডিভাইডেড বাই সেলস। এরপর আমরা যদি এমএস রেশিও বের করি, এমএস ডিভাইডেড বাই সেলস। মূল কথা হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক এলিমেন্টটা কিন্তু আমাদের সেলস। রেশিও মিনস সবসময় সেলস দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন আমরা সিএম রেশিও বের করবো, সিএম ডিভাইড বাই সেলস। এখন আমি যদি এই সূত্রটা একটু ভিন্ন করে দেখাই, তাহলে তোমাদের কি মনে হবে যে নতুন সূত্র? আমরা যদি বলি যে সিএম রেশিও সমান সেলস মাইনাস ভিসি ডিভাইডেড বাই সেলস,
এটাকে নতুন কোনো টার্ম, আগে আমরা বলেছিলাম সিএম ডিভাইড বাই সেলস, এখন আমরা বলছি এস মাইনাস বিসি ডিভাইড বাই সেলস। এটা নতুন কোনো কি সূত্র না? এটা নতুন কোনো সূত্র না, এটা হচ্ছে আমরা সিএমটা যে অন্যভাবে বের সিএমটা আমরা বের করতে পারি এস মাইনাস বিসি দিয়ে, অর্থাৎ সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট দিয়ে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা সিএমটা অন্যভাবে বের করতে পারি। সিএম বের করার একটা সূত্র আমরা বলতে পারি যে এই সূত্র থেকেই কিন্তু আমরা অ্যানাদার সূত্র ডেভেলপ করতে পারি, সেটা হচ্ছে বিসি রেশিও। আমরা যদি একটু করে দেখি সেমভাবে বিসি রেশিও সমান কি, তাহলে কিছুক্ষণ আগে আমি বলেছি বিসি রেশিও আমরা বের করব বিসি ডিভাইডেড বাই সেলস, তাই না? বিসিকে সেলস দিয়ে ভাগ করলেই বিসি রেশিও বের হয়ে যাবে। আচ্ছা, বিসি রেশিও এবং সিএম রেশিও হচ্ছে বিপরীত রেশিও, অর্থাৎ বিসি রেশিও প্লাস সিএম রেশিও সমান 1। অর্থাৎ বিসি রেশিও যদি 30% হয় তাহলে সিএম রেশিও হবে 70%। সিএম রেশিও যদি 60% হয় বিসি রেশিও হবে 40%। কারণ বিসি এবং সিএম দুইটারই বেস কিন্তু সেলস। আচ্ছা, তাহলে আমরা এই সূত্রটাকে এভাবে বলতে পারি কিনা, সিএম রেশিও সমান 1 মাইনাস বিসি রেশিও বলা যাবে? জি, বলা যাবে। সেমভাবে এটাকে বিপরীতভাবে যদি আমরা বলি বিসি রেশিও সমান 1 মাইনাস সিএম রেশিও, তাহলে আশা করি তোমরা সিএম সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। প্রথম আমরা সিএম বের করব, সিএম বের করে আমরা সিএমকে সেলস দিয়ে ভাগ করতে পারবো। সিএমকে সেল দিয়ে ভাগ করলে আমাদের সিএম রেশিও বের হয়ে যাবে। এখন তাহলে আমরা একটু পর দেখি কোশ্চেনগুলো কীভাবে দেওয়া আছে। এখানে দেখো আমি এগুলো আবার লিখে দিয়েছি, সিএম রেশিও সমান সিএম বাই সেলস, তোমরা বুঝতে পেরেছো সেটা। সিএম রেশিও সমান সিএম বাই সেলস। এরপর আমাদের এফসি প্লাস প্রফিট ডিভাইড বাই সেলস। সিএম সমান কি? এফসি প্লাস প্রফিট হতে পারে। আবার সিএম রেশিও 1 মাইনাস বিসি রেশিও আলোচনা করেছি। তারপরে আমরা এখান থেকে আবার এগেইন দেখেছি সিএম রেশিও সমান এফসি ডিভাইড বাই বিইপি সেলস। এই পয়েন্টটা আমরা আলোচনা করিনি, সেটা আমি একটু করে দেখাচ্ছি এখানে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি সিএম সমান এফসি প্লাস প্রফিট। যদি কোনো কোম্পানির প্রফিট 0 হয় তাহলে সিএম সমান এফসি হবে কি না? আমরা যদি এর আগে স্লাইডে ফিরে যাই, কোনো কোম্পানির যদি প্রফিটটা 0 হয় আমরা বলছি সিএম সমান এফসি প্লাস প্রফিট, তাই না? এটাও তো আমরা প্রথম যে ইকুয়েশনে দেখিয়েছিলাম বেসিক ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে আমরা দেখিয়েছি। এখন কোনো কোম্পানির এই প্রফিটটা যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি সিএম সমান এফসি, তাই না? সিএম সমান এফসি। যে পরিমাণ ইউনিট সেলস করলে কোম্পানির প্রফিট 0 হবে সেটা আমাদের এই চ্যাপ্টার, সেটা আমরা বলবো বিইপি ইউনিট। বিইপি মিন্স ব্রেক ইভেন পয়েন্ট। বিইপি ইউনিট, যে পরিমাণ ইউনিট সেলস করলে কোম্পানির লোকসান, কোম্পানির লাভ লস কিছুই হবে না, সেটাকে আমরা বলবো বিইপি ইউনিট। সেমভাবে আমি বিইপি টাকার অঙ্ক বের করতে পারবো। যত টাকার পণ্য সেলস করলে কোম্পানির লাভ লস কিছুই হবে না, সেটাকে আমরা বলবো বিইপি সেলস। বিইপি ইউনিট এবং বিইপি সেলস নিয়ে আমাদের পরবর্তীতে স্লাইড আছে, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে এখান থেকেও কিন্তু আমি সিএম রেশিওটা বের করতে পারবো, তাই না? সিএম সমান যদি আমাদের এফসি হয় তাহলে সিএম রেশিও সমান আমরা কীভাবে বের করব? সিএম রেশিও সমান আমরা বের করতে পারবো বিইপি ডিভাইডেড বাই সিএম, তাই না? আচ্ছা, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। তাহলে এখানে দেখো সিএম রেশিও সমান এফসি ডিভাইডেড বাই বিইপি সেলস। এফসিকে বিইপি সেলস দিয়ে ভাগ করলে আমরা সিএম রেশিওটা পেয়ে যাব। এর পরের আরেকটি সূত্র এখানে আমরা দেখিয়েছি, সেটা হচ্ছে সিএম রেশিও সমান চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস। এই জিনিসটা যদি আমি একটু করে দেখাই, এখানে আমাদেরকে চেঞ্জ কথাটা এসেছে। চেঞ্জ মানে তাহলে আমাদের দুইটা তথ্য লাগবে, দুইটা তথ্য থেকে আমরা কিন্তু চেঞ্জ বুঝতে পারবো। যেমন আমরা যদি বলি 2000 চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন সেলস। আচ্ছা,
তাহলে আমরা এখানে প্রফিট দেখালাম, এখানে আমরা দেখিয়েছি সাপোজ সেলস, এখানে আছে 2001 সাল, এখানে দেখিয়েছি 2002 সাল, 2002 সাল। তাহলে 2001 সালে প্রফিট ছিল আমার 10,000, একটু বুঝে নিতে হবে, লিখতে সমস্যা, এবং 2002 সালে হচ্ছে 15,000। 15,000, ঠিক আছে। 2001 সালে হচ্ছে আমাদের প্রফিট 10,000, 2002 সালে হচ্ছে 15,000। সেমভাবে 2001 সালে 2001 সালে আমার সেলস ছিল 1 লক্ষ টাকা, এবং 2002 সালে সেলস ছিল 1,50,000 টাকা। এটা জাস্ট একটু বুঝে নিতে হবে। আচ্ছা, আমি আবার বলছি একটু। তাহলে উপর আমরা দেখিয়েছি প্রথমে প্রফিট, এবং এখানে হচ্ছে সেলস 2001 সাল, এখানে হচ্ছে 2002 সাল। 2001 সালে প্রফিট ছিল আমার 10,000, 2002 সালে হচ্ছে 15,000। 2001 সালে সেলস হচ্ছে 1 লাখ টাকা, 2002 সালে সেলস হচ্ছে 3 লাখ টাকা। তাহলে আমাদের যে মূল সূত্রটা সিএম রেশিও সমান চেঞ্জ ইন প্রফিট চেঞ্জ ইন সেলস, তাহলে প্রফিটের চেঞ্জ কত হয়েছে? 5,000 টাকা। অন্যদিকে সেলসের চেঞ্জ কত হয়েছে? 50,000 টাকা। তাহলে আমরা এই তথ্য থেকে সিএমটা কীভাবে বের করতে পারি? এই তথ্য থেকে সিএম রেশিওটা আমরা বের করতে পারি চেঞ্জ ইন প্রফিট চেঞ্জ ইন সেলস। প্রফিট পরিবর্তন হয়েছে আমাদের 5,000, এবং সেলস পরিবর্তন হয়েছে 50,000, ঠিক আছে। তাহলে আমাদের সমান সমান 10%, 0.10। তাহলে সিএম রেশিও আমরা পেয়ে গেলাম 0.10, অর্থাৎ 10%। তাহলে এইভাবেও কিন্তু আমরা সিএম রেশিওটা বের করতে পারি। এইভাবে আমরা কখন বের করব? যদি দুটো বছরের সেলস দেওয়া থাকে এবং যদি দুটো বছরের প্রফিট দেওয়া থাকে, তাহলে এই তথ্য থেকে আমরা সিএম বের করতে পারবো। আমরা তাহলে আমাদের আগের, তাহলে আশা করি তোমরা এই সূত্রগুলো ইকুয়েশনগুলো বুঝেছো। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী টপিক্সে চলে যাচ্ছি। পরবর্তী টপিক্স হচ্ছে আমাদের প্রফিট। প্রফিটে কীভাবে আমরা ক্যালকুলেট করতে পারি? সিম্পলি আমরা প্রফিট সম্পর্কে জানি, প্রফিট সমান সেলস থেকে আমরা যদি বিসিটা বাদ দিই, যদি এফসিটা বাদ দিই, তাহলে আমরা প্রফিট পেয়ে যাব, তাই না? তাহলে প্রফিট সমান সেলস মাইনাস বিসি মাইনাস এফসি। এটা আমাদের একটা সূত্র আমাদের হতে পারে প্রফিট বের করার। এখন কিছুক্ষণ আগে আমরা সেলস মাইনাস বিসি এটার একটা নাম দিয়েছিলাম, এই অংশটার সেলস মাইনাস বিসি এই অংশটার নাম দিয়েছিলাম আমরা সিএম, তাই না? আচ্ছা, তাহলে আমরা প্রফিট সমান এইভাবে লিখতে পারি না? সিএম মাইনাস এফসি লিখে যাবে কি না? হ্যাঁ, অবশ্যই লিখে যাবে। তাহলে এটা কি নতুন কোনো সূত্র আমরা বলবো? না, এটা নতুন কোনো সূত্র নয়, বরং আগের সূত্রটার একটু এক্সপ্লেনেশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা তাহলে একটু করে দেখি স্লাইডে আর কি আছে আমাদের জন্য। পরবর্তীতে আমরা সেল সমান আমরা আলোচনা করেছি, সেটা আমরা আলোচনা করি সেল সমান বিসি থেকে এফসি বাদ দিব, অথবা সেলস মাইনাস বিসি এই অংশটার নাম হচ্ছে আমাদের সিএম মাইনাস এফসি। এইভাবে আমরা কিন্তু প্রফিট বের করতে পারি। আরেকটা জিনিস আমরা এখানে দেখিয়েছি, সেলস সমান সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস এফসি। এটাও কি নতুন কোনো সূত্র? না, এটা নতুন কোনো সূত্র না। এটা কেন নতুন কোনো সূত্র না একটু করে খেয়াল করো। সেটা হচ্ছে এখানে আমরা সেলস ইন্টু সিএম রেশিও, সেলসকে সিএম রেশিও দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? তাহলে আমরা সিএম এর পরিমাণ পেয়ে যাব, তাই না? এটা আসলে সিএম বের করার একটা পদ্ধতি, সেলস ইন্টু সিএম রেশিও। তাহলে আমরা সিএম থেকে এফসিটা বাদ দিলে কিন্তু সেমভাবে আবার প্রফিট পেয়ে যাব। এটা আসলে দ্বিতীয় সূত্রটার একটা এলিমিনেশন, যে সিএমটা আমরা কীভাবে বের করব সেটা এখানে দেখানো হয়েছে, সেলস ইন্টু সিএম রেশিও। এরপরে পরের সূত্রটা হচ্ছে এমএস ইন্টু সিএম রেশিও। আচ্ছা, তাহলে এমএস সম্পর্কে আমরা একটু করে ধারণা দিচ্ছি। এমএস সম্পর্কে, এমএস আমাদের এখানে হচ্ছে
মার্জিন অফ সেফটি, মার্জিন একটু বুঝে নেবে ডিয়ার স্টুডেন্টস, মার্জিন অফ সেফটি, সেফটি নিরাপত্তা না, মার্জিন মানে আমরা জানি আয়ের হার, এরপর হবে অফ সেফটি নিরাপত্তা প্রান্ত, বাংলাটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। এমএস সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের নেক্সট স্লাইডে আমরা করব। তাহলে এমএসকে সিএম রেশিও দিয়ে গুণ করলেও কিন্তু আমরা প্রফিট পাবো। আচ্ছা, এমএস কি, এমএস রেশিও কীভাবে বের করব সেই সম্পর্কে আমাদের পরবর্তীতে স্লাইড আছে, তখন আমরা দেখব। আমরা এইখানে জেনে নিলাম যে এমএসকে সিএম রেশিও দিয়ে গুণ করলে আবার প্রফিট পাওয়া যাবে। আচ্ছা।